পারেন যে বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং কি ওয়ার্ড বা শিরোনাম দেখেও অনেকে মনে করতে পারেন যে কথাগুলো ঠিক নয়, কিন্তু আমি মনে করি ঠিক এই কারণে যে সঠিক হোক কিংবা বেঠিক হোক আমার সম্পর্কে, আমার প্রতিষ্ঠান সম্পর্কে, আমার দেশ সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে যদি কোনো কথা কোথাও বাইরে আলোচনা হয়, সেটা আমাকে অনেক সময় ভাবিয়ে তোলে এবং সেটা যদি নেতিবাচক আলোচনা হয় এবং সেটা আমাকে শুধু ভাবাই না, উদ্বিগ্ন করে, দুর্ভাবনায় ফেলে। নিঃসন্দেহে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের বন্ধু, নিঃসন্দেহে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। আমরা তাদেরকে দেশপ্রেমিক সেনাবাহিনী বলি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেনা অফিসাররাই নেতৃত্ব দিয়েছেন যুদ্ধের মাঠে। আমাদের নানা দুর্যোগ দুর্বিপাকে তারা ভরসা হিসেবে কাজ করেন এবং তারা সারা পৃথিবীতে আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনে জাতিসংঘের কাজ করেন, দেশের জন্য সুনাম কুড়িয়ে আনেন, বাংলাদেশকে একটা ব্র্যান্ডিং এ সহায়তা করেছেন। তারা বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা আনেন। ব্যক্তিগতভাবে তারা হয়তো লাভবান হন, কিন্তু আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাজের মধ্য দিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হই, দেশকেও সেবা দেবার চেষ্টা করি। একইভাবে আমাদের ক্রিয়াকর্ম যখন খারাপ হয়, নেতিবাচক হয়, সেটা আমাদের দেশকেও নানাভাবে প্রশ্নবিদ্ধ করে। এ কথা ঠিক যে পুরো আলোচনায় যখন আমরা কোনো বিষয় নিয়ে আলোচনা করব, একটা প্রতিষ্ঠানের সবাই খারাপ হন না, একটা সংস্থার সবাই খারাপ হন না, আবার একটা প্রতিষ্ঠান সেটা যত ভালোই হোক না কেন, এমনকি সেটা যদি মন্দির, গির্জা বা মসজিদ হয়, সেখানেও যে সবাই সৎ, ধোয়া তুলসী পাতা, সে কথা কিন্তু বলা যাবে না। আমরা জানি যে সাম্প্রতিক কালে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র্যাব, পুলিশ, এইসব সংস্থা বা বাহিনীর বা প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ যারা আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনে যান, সেটা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে প্রশ্ন তুলেছে যে যারা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করে, টর্চার করে, তারা পিসকিপিং মিশনে যাচ্ছে, সেটা যেতে পারে কিনা। নিয়ম অনুযায়ী সেটা যাওয়ার কথা না, কিন্তু আমাদের দিক থেকে বক্তব্য হচ্ছে নানা ভেটিং প্রসেসের মধ্য দিয়ে সেটা যায়। এবং ডয়েচে ভেলে ছাড়াও নেত্র নিউজ যেটা নিয়ে পৃষ্ঠ তুলেছে, আরো কিছু গণমাধ্যম পৃষ্ঠ তুলেছে। এক সময় আমরা দেখেছি বিভিন্ন দেশের আইন প্রণেতারা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কংগ্রেসম্যান, সিনেটর এটা নিয়ে জাতিসংঘে যিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আছেন তাকে চিঠি লিখেছেন। তাদের কষ্ট আবার ভিন্ন ছিল। তারা মনে করে যে বাংলাদেশের কারেন্ট রিজিম তাদের নিরাপত্তার জন্য হুমকি, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, কাজে তাদের পিসকিপিং মিশনে যেন এই দেশের কাউকে না নেওয়া হয়। আমার আলোচ্য বিষয় সেগুলো না, কিন্তু এই যে দুর্ভাবনা, এই যে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, এই যে ইমেজের একটা ভাবমূর্তি সংকট তৈরি হচ্ছে, সেটা আমরা কিভাবে অ্যাড্রেস করব, সেটাই আসলে আমাদের প্রধান বিবেচ্য হওয়া উচিত। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপরে মার্কিন নিষেধাজ্ঞার খবরের পরপরই সামনে চলে আসে ডয়েচে ভেলের প্রতিবেদনটি, এবং এটা আসাতে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হবার কথা, এবং সেটাই স্বাভাবিক। অনেকদিন পরে হলো এটা নিয়ে সেনাপ্রধান কথা বলেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিরক্ষা অপারেশনের প্রশিক্ষণ সম্পর্কিত সব প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন অফ এশিয়া প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টার বা APTC এর 12তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি রাজেন্দ্রপুর সেনানিবাসে। সেখানে প্রধান অতিথি ছিলেন জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এ সময় জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাতে জেনারেল শফিউদ্দিন অর্থাৎ বাংলাদেশের সেনাপ্রধান এই বিষয়টি নিয়ে কথা বলেন। ওই অনুষ্ঠানে অর্থাৎ গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠানটি শেষে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের নানা পৃষ্ঠের জবাবে এমন মন্তব্য করেন সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ, এবং তিনি বলেন যে বাংলাদেশ সেনাবাহিনী অনেক সুনাম কুড়িয়েছে,
অনেকগুলো অঞ্চলে, শুধু আফ্রিকা নয়, আফ্রিকার বাইরে আমরা অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী, এশিয়া এবং ইউরোপীয় দায়িত্ব পালন করেছে সেনাপ্রধান বলছিলেন। এবং কখনো কি আমাদের বিরুদ্ধে তার ভাষায় এই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পেয়েছেন? এই প্রশ্ন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ রেখেছেন এবং কথা ঠিক, এই অভিযোগ সেই অর্থে কোথাও ওঠেনি। তবে অভিযোগ যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে এই সব প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ যারা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে কাজ করেছেন তারা বিভিন্ন সময় মানবাধিকার লঙ্ঘন করেছেন। কিন্তু একথা ঠিক যে বাইরে থেকে সেই অর্থে মোটা দাগে বড় কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। বাইরে গিয়ে আমাদের সেনা সদস্যরা বা সশস্ত্র বাহিনীর সদস্যরা বা পুলিশ এরকম কোনো অন্যায়, অবিচার, অনিয়ম করেছে বা মানবাধিকার লঙ্ঘন করেছে। বাংলাদেশ সেনাপ্রধান তার বক্তব্যে মানবাধিকার লঙ্ঘনের সেনারা কোথায় জড়িত তা জানতে চেয়েছেন, প্রমাণ চেয়েছেন। দেশের বাইরে সেনাবাহিনী সুনামের সাথে কাজ করছে, সেনাবাহিনী আমাদের গর্ব, কিন্তু দেশের বাইরে নয়, ভেতরে গণতন্ত্রকে পিছিয়ে দিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। অবশ্যই আমি বলবো সেনাবাহিনীকে এই অর্থে প্রশ্নবিদ্ধ করবার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তিবিশেষ হয়তো তাদের ভূমিকা যেরকম পেশাদারিত্বের সঙ্গে রাখা উচিত, নির্মোহনী রাসক্তভাবে রাখা উচিত, সংবিধান অনুযায়ী কাজ করা উচিত, রুলস অ্যান্ড রেগুলেশনস ওই কাজ করা উচিত, সেটা হয়তো তারা ব্যক্তি বিশেষে কেউ করেনি। কিন্তু সামগ্রিকভাবে এই প্রতিষ্ঠানকে নিয়ে প্রশ্ন তুলবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। বিগত নির্বাচনে তাদের ভূমিকা নিয়ে জনগণের মধ্যেও হতাশা তৈরি হয়েছে, কিন্তু সেনাবাহিনী তো একটি নিয়মের মধ্যে থাকে, এটাও কিন্তু জনগণকে মাথায় রাখতে হবে। তার একটা চেইন অফ কমান্ড আছে, সেটা মাথায় রাখতে হবে। তবে আমরা যদি আবার জেনারেল আজিজের কথা যাই, তাহলে 2018 নির্বাচনের পরে তিনি সেটিকে ইতিহাসের সেরা নির্বাচন বলেছেন। একজন সেনাপ্রধান রাজনৈতিক বিষয়ে বক্তব্য রাখতে পারেন কিনা, রাখা উচিত কিনা, কারণ অতীতে আমরা এটা শুনেছি তাদের মুখে যারা আসলে সেনাবাহিনী থেকে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন বা রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। এর বাইরে কোনো পেশাদার সেনা প্রধান এরকম কথা কিন্তু আগে বলেনি। কাজে এগুলো আমাদের সেনা সদস্যদেরও মাথায় রাখতে হবে যে কেন এগুলো নিয়ে মানুষ কথা বলে, মানুষের মধ্যে হতাশা তৈরি হয়, কোনো ব্যক্তি বিশেষের কারণে সেটা হয়েছে। শান্তি মিশনে বাংলাদেশের সেনাদের না নিতে বিভিন্ন সময় অনেক দেশের নেতারা, আমি যেটা উল্লেখ করেছিলাম, জাতিসংঘে চিঠি দিয়েছেন, কিন্তু সরকার বিষয়গুলো সবসময় হালকাভাবে নিয়েছে এবং গুরুত্ব না দেওয়ার নীতি গ্রহণ করে চলেছে এতদিন। কিন্তু এখন তো সেই নীতি কাজ করছে না, তা দেখতেই পাওয়া যাচ্ছে। বরং বাহিনী নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রধান ব্যক্তিদের অপকর্ম বাহিনীকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। নট অনলি প্রধান, মধ্যম সারিতে বা বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে যাদেরকে পলিটিসাইজ করা হচ্ছে, তারা একটা ভালো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করছেন, যে প্রতিষ্ঠান মানুষের আশা ভরসার প্রতি। ক্ষতিগ্রস্ত হবেন অনেক সৎ যোগ্য কর্মকর্তা এবং সাধারণ সেনা পুলিশ, এই সব কতিপয় রাজনৈতিক স্বার্থান্বেষী কর্মকর্তা বা সৈনিক বা সদস্যের, এইসব প্রতিষ্ঠানের সদস্যদের কারণে যারা মিশনে যাওয়ার সুযোগ পেতেন, তাদের চাকরির একটা অন্যতম আকর্ষণ ছিল এই মিশন। এটাতে সম্মান এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তারা যদি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর অংশগ্রহণের পথ বন্ধ হয়। আমরা কেউই সেটা চাই না। সরকার কোনো পদক্ষেপ নেবে বা নিলেও সেটা কাজে আসবে বলে অনেকেই মনে করেন হবে না। কেননা আমরা দেখেছি যে র্যাবের উপরে অ্যাকশনের পরও বিষয়গুলো নিয়ে তদন্ত, তার ফলাফল কিন্তু দেখিনি, যেটা র্যাবের উপরে যখন স্যাংশন আসে তারপরে কিন্তু দেখিনি। বিশেষ করে 2024-এর নির্বাচনের পরে অবস্থা একটা চরম বৈরিতার দিকে চলে গেছে বলে অনেকে মনে করেন। সেনাবাহিনী জনগণের প্রতি আনুগত্য দেখাবে নাকি একটি দলের প্রতি আনুগত্য দেখাবে, সেই প্রশ্ন অনেকে তুলতে পারেন। তবে আমি বিশ্বাস করি যে আমাদের সশস্ত্র বাহিনী এখনো পর্যন্ত দেশের প্রতি, দেশের জনগণের প্রতি আনুগত্য দেখাচ্ছেন। তারা কোনো দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে না। কোনো ব্যক্তি বিশেষের ভূমিকা হয়তো প্রশ্নবিদ্ধ করছে, কিন্তু সামগ্রিকভাবে এটা সম্ভব নয় এখনো পর্যন্ত। তবে একথা ঠিক যে অনেক সময় বিভিন্ন সরকারের আমলে তাদের এক ধরনের অসহায়ত্ব তৈরি হয় রাজনৈতিক প্রভাব বিস্তারের ফলে, সেটাও অনস্বীকার্য নয়। এবং এটাও কেউ মনে করতে পারেন যে এই অসহায়ত্ব আছে, কিন্তু অনেক দেশে গণতন্ত্র ফেরাতে সেনাবাহিনীর পজিটিভ ভূমিকাও কিন্তু ছিল। কিন্তু একথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা একটা অভ্যন্তরীণ আন্তর্জাতিক নানা প্রেক্ষাপটে সেরকম একটা ভূমিকা অবস্থান তৈরি হলে, পরিবেশ তৈরি হলে তখন তারা করেছেন। কিন্তু সেনাবাহিনী যেতে আসলে রাজনৈতিক বিষয়ে ভূমিকা রাখুক, সেটা অনেক ক্ষেত্রেই আমি মনে করি যে কাঙ্ক্ষিত হওয়া উচিত নয়। কেননা সেটা গণতন্ত্রের
বা গণতন্ত্রের ভিত হিসেবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে সেগুলোকে দুর্বল করে তোলে এবং সেনাবাহিনীর ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে। কাজে আমি সেটাকে এনকারেজ করি না যারা এগুলো মনে করেন। বাংলাদেশে অনেকবার সেনাবাহিনী গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, কত ঠিক বিশেষ করে আমরা স্মরণ করতে পারি হোসেন মোহাম্মদ এরশাদের পতনের সময়টাতে। সে সময় সেনাবাহিনী আসলে নিজেকে উইথড্র করে নিয়েছিল তার প্রতি সমর্থন জেনারেল এরশাদের প্রতি। কাজেই একথা ঠিক না যে সেনাবাহিনী তারা ক্ষমতা দখল করে স্বৈর শাসন কায়েম করে, তারা অগণতান্ত্রিক তর চর্চা করে। কারণ 90-এর পট পরিবর্তনে কিন্তু সেনাবাহিনী ক্ষমতা দখল করেনি, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াকে কিন্তু তারা সহায়তা করেছিল এবং তার সুফল ভোগ করেছে বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল এবং অবশ্যই জনগণ। আওয়ামী লীগ এবং বিএনপি তার সুফল ভোগ করেছে। কাজেই সেনাবাহিনী গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবেও কাজ করতে পারে এবং কাজ করে, সেটাই স্বাভাবিক। ব্যতিক্রম পৃথিবীর বিভিন্ন দেশে যে নেই সে কথা বলা যাবে না। অন্যদিকে গণতন্ত্র থেকে একদলীয় শাসন যাবার উদাহরণও কিন্তু আছে। কাজেই রাজনীতিবিদরা যে নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত হলেই তারা গণতান্ত্রিক হয়ে উঠবেন সেটা নয়। যেমন সেনাবাহিনী মানেই স্বৈরতন্ত্রের একটা সহায়ক শক্তি নয়। এই দুটোই আমাদের মাথায় রাখতে হবে। নির্ভর করে প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের মনস্তত্ত্বের উপরে। আমাদের সেনাবাহিনীর এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া উচিত সেটা তাদের বিষয়, কিন্তু অবশ্যই তাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে তাদের ভাবমূর্তি যেন কোনোভাবেই নষ্ট না হয়, কোনো কারণে। কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো রাজনৈতিক দল, ক্ষমতাসীন কিংবা বিরোধী দল, কারো জন্য আমাদের গৌরবের এই সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, এটা আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের এবং এমনকি আমি বলবো পুলিশ বাহিনীর সদস্যদেরও মাথায় রাখতে হবে। এটা কোনো দলের বিষয় না, এটা জাতীয় মর্যাদার প্রশ্ন। এবং এই বিষয়ে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী, পুলিশ এবং জনগণের গণতান্ত্রিক একটা ঐকমত্য সবসময় থাকা দরকার, যেটা বাংলাদেশের সংবিধানও নিশ্চিত করেছে। এই সংকট থেকে দেশকে মুক্ত করতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।